गुड मर्निंग स्टूडेंट वेलकम टू माई चैनल। आज থেকে আমরা শুরু করছি নিউটনের গতিসূত্র সাতটা বইয়ের এমসিকিউ সমাধান। সবাই বলে নিউটনের গতিসূত্র অধ্যায়ে সাতটা বইয়ের এমসিকিউ সমাধানগুলো খুব কঠিন, সেগুলো নিট লেভেলের, জেই লেভেলের, সেগুলো যেই লেভেলেরই হোক না কেন আমরা সেই অঙ্কগুলোর এভাবে পোস্টমর্টম করব যাতে অঙ্কগুলোর প্রত্যেকটা কনসেপ্ট তোমার হাতের মুঠোয় চলে আসে। তুমি যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, এই অঙ্কগুলো যখনই তুমি দেখবে একদম ভেঙে গুড়িয়ে দিতে পারো, ধোয়া ধোয়া করে দিতে পারো। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি নিউটনের গতিসূত্র সাতটা বইয়ের এমসিকিউ সমাধান। শুরু করছি আজকের প্রথম এমসিকিউ। জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের কোন গতিসূত্রটি প্রযোজ্য? আমরা থিওরি ক্লাসে দেখেছিলাম জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে। স্থির বা সমবেগে গতিশীল যে কোনো নির্দেশতন্ত্রকে বলা হয় জড়ত্বীয় নির্দেশতন্ত্র, যেখানে নিউটনের তিনটি গতিসূত্রই প্রযোজ্য ছিল। অর্থাৎ এই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের অপশন ডি, 1 নম্বরের অপশন ডি। জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের তিনটি গতিসূত্রই প্রযোজ্য হয়। নাম্বার 2, পৃথিবীর সঙ্গে যুক্ত নির্দেশতন্ত্র সংজ্ঞানুযায়ী একটি জড়ত্বীয় নির্দেশতন্ত্র। অপশন বি একটি জড়ত্বীয় নির্দেশতন্ত্র কারণ এতে নিউটনের প্রথম গতিসূত্র প্রযোজ্য হয়। অপশন নাম্বার সি একটি জড়ত্বীয় নির্দেশতন্ত্র কারণ এতে নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য হয়। অপশন ডি একটি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কারণ পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে আবর্তনশীল। আমরা অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সংজ্ঞা দেখেছিলাম, ত্বরণসহ গতিশীল যে কোনো নির্দেশতন্ত্রকে বলা হয় অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে পৃথিবী যখন নিজ অক্ষের সাপেক্ষে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, এর অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, তাই বলা যায় পৃথিবী ত্বরণসহ গতিশীল। তাই আমাদের এই কোশ্চেনের অপশন হবে অপশন ডি একটি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কারণ পৃথিবী ত্বরণসহ গতিশীল নিজ অক্ষের সাপেক্ষে। তাই 2-এর অপশন ডি। এরপরে চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 3 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, এম ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে একটি স্থির মানের বলের ক্রিয়ায় কিছু দূরত্ব অতিক্রম করলো, বস্তুটির গতিশক্তি হবে এম এর সমানুপাতিক √m এর সমানুপাতিক 1/√m এর সমানুপাতিক এবং m0 এর সমানুপাতিক। প্রদত্ত এটা দেওয়া ছিল, বস্তুর ভর m, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তাই প্রাথমিক বেগ u সমান হয়ে যাবে 0। একটি স্থির মানের বল প্রয়োগ করা হয়েছে, তাহলে আমরা প্রযুক্ত বলকে ধরে নিব F। স্থির মানের বল প্রয়োগ করার ফলে কিছু দূরত্ব অতিক্রম করলো, ধরব যে দূরত্ব অতিক্রম করলো সেটা হয়ে গেল S। আর এর ফলে অন্তিম গতিবেগ হয়ে গেল v। উৎপন্ন ত্বরণকে ধরে নিলাম a। এবার দেখো আমরা জানি f = ma, তাহলে a সমান কি হয় f/m। আবার এই ডাটাগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি v আছে জানা, আমাদের u আছে, f আছে, s আছে। তাহলে আমরা গতির কোন সমীকরণ এখানে ব্যবহার করব? গতির সমীকরণ আমরা v² = u² + 2as এটা ব্যবহার করতে পারি, কারণ এই তথ্যগুলো আমাদের জানা। v হলো অন্তিম গতিবেগ, u প্রাথমিক গতিবেগ কত 0, a 2a, a এর মান আমরা এখান থেকে পেয়ে যাব, f বল প্রয়োগ করা হয়েছে m ভরের বস্তুর উপর 2f/m, আর আমরা অতিক্রান্ত দূরত্ব s ধরে নিয়েছি। তাহলে আমরা এই m কে এদিকে গুণ করে দেব, v² m = 2fs, বা আমরা কি লিখব
এই দুটো এদিকে এসে হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার ইজিক্যাল টু হয়ে গেল আমাদের এফএস। এই হাফ এম ভি স্কোয়ারই তো গতিশক্তি, তাই না? তাহলে গতিশক্তি ই কে যদি হয় এটাই হয় এফ এস এর সমান। তাহলে দেখতে পাচ্ছি গতিশক্তি বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়, গতিশক্তি বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়। অতএব এক্ষেত্রে কোন অপশানটা হয়ে যাবে? অপশান ডি, m0 এর সমানুপাতিক। কোশ্চেন নাম্বার 4, 2 মিটার পার সেকেন্ড স্থির বেগে উপরের দিকে গতিশীল একটি হেলিকপ্টার থেকে একটি খাবারের প্যাকেট ফেলে দেওয়া হলো। 2 সেকেন্ড পরে প্যাকেটটির বেগ কত হবে? 2 মিটার পার সেকেন্ড স্থির বেগে উপরের দিকে গেছিল হেলিকপ্টারটা, সেখান থেকে প্যাকেটটা ফেলা হলো। তাহলে যে মুহূর্তে প্যাকেটটা ফেলা হলো সেই সময় তার গতিবেগ উপরের দিকেই থাকবে। তারপরে 2 সেকেন্ড পরে এতে কত বেগ সৃষ্টি হবে সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা লিখব যে মুহূর্তে খাবারের প্যাকেট ফেলা হলো তখন এর গতিবেগ হেলিকপ্টারের গতিবেগের সমান হবে, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ডে খাবারের প্যাকেটটা উপরের দিকে যাচ্ছিল। তাহলে আমরা খাবারের প্যাকেটের গতিবেগের কথা যদি বিবেচনা করি, খাবারের প্যাকেটের গতিবেগ, খাবারের প্যাকেটের প্রাথমিক গতিবেগ ইউ, এটা সমান সমান হয়ে যাবে -2 মিটার পার সেকেন্ড। কারণ নিচের দিকের গতিবেগকে আমরা পজিটিভ ধরবো, উপরের দিকের গতিবেগকে আমরা নেগেটিভ ধরবো। এবার সময় আমাদের দেওয়া ছিল কত? সময় 2 সেকেন্ড, সময় টি ইজিক্যাল টু 2 সেকেন্ড দেওয়া ছিল। আর কি দেওয়া আছে? যে প্যাকেটের অন্তিম বেগ, আমাদের অন্তিম বেগ বের করতে হবে। অন্তিম বেগ ভি সমান সমান কত বের করতে হবে? আর আমাদের অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বসাতে হবে। তাহলে আমরা ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি ফর্মুলা ব্যবহার করব, তাই না? অন্তিম বেগ ভি বার করব, ইউ এখানে তাহলে কত হয়ে গেল? -2 প্লাস ত্বরণের মান 9.8 সময় টি ইন্টু 2, এটা হয়ে গেল তাহলে -2, 8 দুগুণি 16, 18 একে 19, 19.6, এটা বিয়োগ করলে হয়ে যায় 17.6 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে কোন অপশানের সঙ্গে মিলছে? অপশান এ, 4 নম্বরের অপশান এ। ঠিক আছে, এরপরে চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 5। কোশ্চেনে কী বলা হয়েছে? একটি বল m ভরের একটি বস্তুতে a1 ত্বরণ, m2 ভরের বস্তুতে a2 ত্বরণ সৃষ্টি করতে পারে। এই বল যখন m1 প্লাস m2 ভরের বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারবে তা হলো, অর্থাৎ প্রথমে একটি নির্দিষ্ট বল এফ m1 ভরের বস্তুর উপর a1 ত্বরণ, m2 ভরের বস্তুর উপর a2 ত্বরণ সৃষ্টি করেছে। এই বলকেই যখন m1 প্লাস m2 ভরের বস্তুর উপর একসঙ্গে ক্রিয়া করতে দেওয়া হয়েছে তখন কত ত্বরণ সৃষ্টি হবে সেটা বের করতে হবে। কোশ্চেন নম্বর 5 কী লিখব? ধরি এফ স্থির মানের বল, এফ স্থির মানের বল m1 বস্তুতে a1 ত্বরণ ও m2 বস্তুতে a2 ত্বরণ সৃষ্টি করে, তাই না? তাহলে আমরা লিখতে পারি অতএব f ইজিক্যাল টু m1 a1 f, তাহলে m1 সমান সমান আমরা লিখতে পারি f বাই a1 এবং f ইজিক্যাল টু m2 a2, তাহলে আমরা m2 সমান সমান লিখতে পারি f বাই a2। এরপরে এই f বল এখন এই f বল m1 প্লাস m2 বস্তুতে
প্রযুক্ত হলে যদি এ ত্বরণ সৃষ্টি হয় তবে আমরা বলতে পারি F m1 প্লাস m2a, F m1 প্লাস m2a। এইখান থেকে আমরা a পেয়ে গেলাম F বাই m1 প্লাস m2, বা আমরা লিখতে পারি a F m1 এর মান আমরা এখান থেকে লিখব F বাই a1, m2 এর মান আমরা এখান থেকে লিখব F বাই a2 সমান সমান F বাই, এখান থেকে F কমন নিয়ে নিব, 1 প্লাস a1 বাই 1 প্লাস a2। তারপরে কি হবে, এ কেটে যাবে, এখানে থাকলো a, এইবার উপরে 1 আছে, এটা লসাগু করলে কি হয় a1, এটা লসাগু করলে হয় a1 a2, আর উপরে হয়ে যাবে তাহলে a2 প্লাস a1, এই নিচের জিনিসটা চলে যাবে উপরে, তাহলে কি থাকলো a1 a2 বাই a1 প্লাস a2, তাই না? ত্বরণের মান হয়ে গেল a a1 a2 বাই a1 প্লাস a2। 5 নম্বরের কোন অপশানটা? অপশান সি। এরপরে কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 2 কেজি ভরের একটি বস্তুর রৈখিক ভরবেগ সময়ের সঙ্গে p = 3t² প্লাস 4 সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়। এর থেকে কোনটি কিভাবে গতিশীল বের করতে হবে? সুষম বেগে গতিশীল, অসম ত্বরণে গতিশীল, সুষম ত্বরণে গতিশীল, সুষম মন্দনে গতিশীল। 6 নম্বর, এখানে আমরা জানি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বল সমান সমান ভরবেগের পরিবর্তন, F dp বাই dt, p সমান সমান ভরবেগ mv, ঠিক আছে? এরপরে এই ভরবেগ সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তন তার রাশিমালা দেওয়া আছে, বা আমরা লিখব F d বাই dt, p এর মান কত দেওয়া আছে এখানে 3t² প্লাস 4, t এর সাপেক্ষে এটার ডেরিভেটিভ করে দেব, F তাহলে কি হয়ে গেল 3 - 1, ধ্রুবকের ডেরিভেটিভ 0, তাহলে আমরা পাচ্ছি F 6t। আমরা দেখতে পেলাম বল সময়ের উপর নির্ভরশীল, তাই না? এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি যদি সময় বাড়ে তবে বল বাড়বে, যদি বল বাড়ে ত্বরণ হবে পরিবর্তনশীল। তাহলে কোন অপশানটি সঠিক হবে? অতএব বস্তুটি অসম ত্বরণে গতিশীল, এক্ষেত্রে অপশান বি, 6 নম্বরের অপশান বি। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 7 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, একটি ট্রেন এ সমত্বরণে অনুভূমিকভাবে গতিশীল, ট্রেনটির ছাদ থেকে একটি সরল দোলক ঝুলানো আছে, উলম্বের সঙ্গে দোলকটির নতিকোণ কত হবে? খুব ইন্টারেস্টিং কোশ্চেন। ধরো এই একটা ট্রেন, এই ট্রেনের মধ্যে সরল দোলক এরকম করে ঝুলানো আছে, যখনই ট্রেনটা ত্বরণসহ সামনের দিকে গতিশীল হবে দোলকটা কিন্তু এই জায়গায় থাকবে না, দোলকের উপরে পিছনের দিকে একটা F বল প্রযুক্ত হবে, যার জন্য দোলকটি এরকম থিটা কোণে পিছনের দিকে সরে আসবে। এইবার যখনই দোলকটা এরকম থিটা কোণে এইখানে সরে আসবে, এর উপর দড়িতে একটা টান কাজ করবে এই বরাবর, দোলকের পিণ্ডের ভর ধরা হলো m, ফলে পিণ্ডের ওজন কাজ করবে নিচের দিকে। আবার আমরা দেখলাম যে
ত্বরণের জন্য পিণ্ডের উপর এফ বল এদিকে কাজ করছে, দড়ির টান এদিকে কাজ করছে, ওজন কাজ করছে নিচের দিকে। এবার যদি আমরা এর ফ্রি বডি ডায়াগ্রাম করতে চাই তাহলে দেখতে পাবো কি যে এইখানে যে দড়ির টানটি তার দুটো উপাংশ আমরা করতে পারবো। এটা যদি থিটা হয় এটাও হবে থিটা, তাই না? তাহলে এদিক বরাবর হয়ে যাবে টি কস থিটা, এদিক বরাবর হয়ে যাবে টি সাইন থিটা। এইবার আমরা কি করব, এই টি কস থিটা আর টি সাইন থিটা যেহেতু এইখানে বস্তুটা এখন এফ বল প্রয়োগ হওয়াতে স্থির হয়ে আছে, তাহলে আমরা লিখতে পারি যে টি কস থিটা ইজিক্যাল টু এমজি এবং টি সাইন থিটা ইজিক্যাল টু এফ। এবার এই দুটো সমীকরণকে আমরা যদি ভাগ করে দিই তাহলে কি পাবো যে টি, এটাকে নাম দিলাম 2 নম্বর, এটাকে 1 নম্বর, 2 ডিভাইডেড বাই 1 করলে আমরা পেয়ে যাব টি সাইন থিটা এফ বাই টি কস থিটা ইজিক্যাল টু এম জি। এবার টি কেটে যাবে এখানে, তাহলে কি থাকবে টেন থিটা সমান সমান এফ বাই এম জি, টেন থিটা সমান সমান এফ বাই এম জি। আবার আমরা জানি আবার এফ ইজিক্যাল টু কত হয়, এফ ইজিক্যাল টু হয় এম এ। তাহলে এখান থেকে আমরা এম সমান সমান কী লিখব, এম সমান সমান লিখব এফ বাই এ, তাই না? তাহলে এখান থেকে এম এর মান আমরা যদি সাবস্টিটিউট করি এফ বাই এম এর মান এখানে বসাবো এম বাই এ, এম এর মান এফ বাই এ, এখানে একটা জি ছিল তাহলে এফ কেটে যাবে, এই এটা উপরে চলে যাবে, এটা হলো এ বাই জি। টেন থিটা সমান সমান এ বাই জি, অতএব থিটা সমান সমান টেন ইনভার্স এ বাই জি, টেন ইনভার্স এ বাই জি। তাহলে কোনটা অপশান এক্ষেত্রে? টেন ইনভার্স এ বাই জি, অপশান সি। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কি টেন ইনভার্স এ বাই জি থিটা এর মান। 8 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, একটি ইঞ্জিন ডি ঘনত্বের একটি তরলকে আলফা প্রস্থচ্ছেদের সুষম নলের মধ্য দিয়ে ভি বেগে পাম্প করছে। তরলটিতে যে হারে গতিশক্তি দেওয়া হচ্ছে, অর্থাৎ তরলটিতে গতিশক্তি দেওয়ার হার আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই একটা নল যার মধ্য দিয়ে ভি বেগে তরলকে পাঠানো হচ্ছে, তাহলে কত গতিশক্তি দিলে তরলটা ভি বেগে পার হবে তার জন্য আমাদের ধরে নিতে হবে ধরি টি সময় ধরে এই নলের মধ্য দিয়ে তরলটা গেল। এবার নলের দৈর্ঘ্য ধরে নেওয়া হলো এস, প্রস্থচ্ছেদ দেওয়া ছিল আলফা, তরলের বেগ দেওয়া আছে ভি, তরলের ঘনত্ব দেওয়া আছে ডি। তাহলে ভি বেগে তরলটা গতিশীল, অর্থাৎ একক সময়ে তরল যায় ভি দূরত্ব, তাহলে টি সময়ে যাবে ভি টি দূরত্ব, সেটাই আমরা ধরেছি এস, যে নলের দৈর্ঘ্য এস, যেহেতু টি সময় ধরে তরলটা গতিশীল ছিল, তাই না? তাহলে এস ইজিক্যাল টু ভিটি আমরা জানি। এবার এই এস দূরত্বে আলফা প্রস্থচ্ছেদের কোনো পাত্র যদি আমরা কল্পনা করে নিই, এই জায়গায় তরলের আয়তন ক্যাপিটাল ভি হয়ে যাবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দূরত্ব এস আলফা, এস এর মান ভিটি এখানে পুট করে দিলাম। এরপরে আমরা কি বের করব, এই যে ভি আয়তনের তরল বর্তমানে এই পাত্রের মধ্যে আবদ্ধ আছে তার ভর কত হবে। আমাদের তরলের আয়তন জানা আছে ভি ইজিক্যাল টু স্মল ভি টি আলফা, তরলের ঘনত্ব জানা আছে। তাহলে আয়তন যদি জানা থাকে, ঘনত্ব যদি জানা থাকে, তাহলে আমরা ভর কিভাবে বের করব? ভর বের করার জন্য আমরা ঘনত্বের ফর্মুলা ব্যবহার করব, ঘনত্ব ডি ইজিক্যাল টু ভর বাই আয়তন এম বাই ভি। এখান থেকে আমরা এম ইজিক্যাল টু ডি ভি পেয়ে যাব, ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে দেখো তরলের ভর এম ইজিক্যাল টু তরলের ঘনত্ব
তো ডি তরলের আয়তন স্মল ভি টি আলফা, তরলের আয়তন ভি এটা আছে, স্মল ভি টি আলফা। তাহলে আমরা পেয়ে গেলাম এই পাত্রের মধ্যে বর্তমানে আবদ্ধ তরলের আয়তন হচ্ছে ডি স্মল ভি টি আলফা। তাহলে ভর পেয়ে গেলাম। আমাদের গতিশক্তি দেওয়াই আছে, গতিবেগ দেওয়াই আছে ভি, তাহলে গতিশক্তি সমান সমান এর ফর্মুলা হয় হাফ এম ভি স্কোয়ার। এম পেয়ে গেলাম, তো এই পাত্রের মধ্যে যতটা তরল আছে তার ভর, ভি দেওয়া ছিল, তাহলে হাফ এম ভি স্কোয়ারের জায়গায় আমরা এই এম এর মান পুট করে দেব। এম এর মান ডি ভি আলফা, ডি ভি টি আলফা ভি স্কোয়ার, তাহলে এই ভি স্কোয়ার মিলে হয়ে গেল ভি কিউব। এটা ছিল গতিশক্তি। এবার গতিশক্তির হার অর্থাৎ একক সময়ে যে হারে গতিশক্তি প্রোভাইড করা হবে সেটার মান, তাহলে এই গতিশক্তিকে আমাকে টি দিয়ে ভাগ করতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব হার। তাহলে টি দিয়ে ভাগ করে দিলাম, টি টি কেটে গেল, তাহলে গতিশক্তির হার আমরা পেয়ে যাচ্ছি হাফ ডি আলফা ভি কিউব বা আলফা ডি ভি কিউব। এটা অপশন বি এর সঙ্গে মিলবে। ঠিক আছে। 9 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, একটি কনভেয়ার বেল্টের উপর ডি ক্যাপিটাল এম বাই ডিটি হারে বাড়িয়ে ফেলা হচ্ছে। বেল্টটিকে ভি বেগে গতিশীল রাখার জন্য প্রয়োজনীয় বলের মান কত সেটা বের করতে হবে। অর্থাৎ এখানে যে ভর সেটা কিন্তু পরিবর্তনশীল, ভি বেগটা স্থির। তাই আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি বলতে পারি, এফ ইজিক্যাল টু ডিপি বাই ডিটি, ভরবেগের পরিবর্তনের হার, আর এই ডিপি বাই ডিটিকে আমরা লিখতে পারি এম ভি, তাই তো। এখানে ভরটা ক্যাপিটাল এম, তাহলে এটা ক্যাপিটাল এম লিখে দিলাম। এটা ডেরিভেটিভ করলে আমরা কি পেয়ে যাব, একবার ভি কনস্ট্যান্ট, তাহলে হয়ে গেল ডি এম বাই ডিটি, একবার এম কনস্ট্যান্ট, তাহলে হয়ে গেল ডি ভি বাই ডিটি, তাই না। এফ ইজিক্যাল টু ভি ডি এম বাই ডিটি থেকে গেল, কারণ এম পরিবর্তনশীল কিন্তু ভি এখানে ধ্রুবক, তাই এর মান হয়ে গেল 0। তাহলে বল আমরা পেয়ে গেলাম এফ ইজিক্যাল টু ভি ডি এম বাই ডিটি। 9 নম্বর কোন অপশানের সঙ্গে মিলছে, ডি এম বাই ডিটি, অপশান এ, ভি ডি এম বাই ডিটি। ঠিক আছে। এরপরে কোশ্চেন নম্বর 10, 10 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি ঘর্ষণবিহীন কপিকলের উপর দিয়ে যাওয়া একটি হালকা সুতোর দুই প্রান্তে W1 ও W2 ওজনের দুইটি বস্তু ঝুলানো আছে। কপিকলটিকে জি ত্বরণে উপরে তুলতে থাকলে সুতোতে টান কত হবে? খুব ইন্টারেস্টিং অঙ্ক। তাহলে দেখো 10 নম্বর অঙ্কতে যে ডাটা দেওয়া আছে সেই অনুযায়ী ধরলাম দুটি বস্তুর ভর m1 ও m2, এখানে m2 গ্রেটার দেন m1, এটা দেওয়া ছিল না, এটা আমাদের ধরে নিতে হবে যে m2 ভর বেশি, m1 এর ভর কম। তাহলে এইভাবে যদি কপিকলের উপর সি একটা কপিকল, এই কপিকলের উপরে যদি দুটো বস্তুকে ঝোলানো থাকে, তাহলে এই m1 বস্তুর যে ওজন W1 সেটা m1g নিচের দিকে কাজ করছে, এক্ষেত্রে টান কাজ করবে উপরের দিকে। আবার এই m2 বস্তুতেও বস্তুর ভরের জন্য ওজন কাজ করবে নিচের দিকে, টান কাজ করবে এদিকে। আমরা বলেছিলাম যে জায়গা থেকে টান বিবেচনা করতে হবে সেই জায়গায় দাঁড়াবো, সেখান থেকে তীর মারলে তীরের মাথাটা যেদিকে থাকবে সেই দিক বরাবর টান কাজ করবে। তাহলে এখানে টান কাজ করবে উপরের দিকে, এখানেও টান কাজ করবে উপরের দিকে। বর্তমানে যেহেতু m2টা বেশি, তাহলে সংস্থাটা যদি এ ত্বরণ সহ গতিশীল হয়, তাহলে m2 বস্তুটা এ ত্বরণ সহ নিচের দিকে যাবে, আর m1 বস্তুটা এ ত্বরণে উপরের দিকে যাবে। আমরা সুতোর টান ধরে নিলাম টি, যেহেতু একটাই দড়ি তাই সুতোর টান এটাতেও টি এটাতেও টি। ত্বরণ ধরে নিলাম এ। প্রথমত m1 বস্তুতে a1 ত্বরণ ও m2 বস্তুতে a2 ত্বরণ নিচের দিকে, হ্যাঁ, এই ত্বরণ উপরের দিকে আর এই ত্বরণ নিচের দিকে।
থাকবে। এই অবস্থায় যদি এই সমস্ত সংস্থাকে এই যে সম্পূর্ণ সংস্থা কপিকল সহ যদি জি ত্বরণে উপরে নিয়ে যাওয়া হয়, তবে বর্তমানে M1 বস্তুর উপর যে ত্বরণ কাজ করবে সেটা দেখো কি, যে ও তো নিজে এ ত্বরণে গতিশীল ছিল এই দুটো বস্তুর ভরের পার্থক্যের কারণে, তারপরে কপিকলটিকেই হচ্ছে জি ত্বরণে উপরে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে মোট ত্বরণ কত হয়ে গেল? জি প্লাস এ। তাহলে আমার M1 বস্তুটা জি প্লাস এ ত্বরণ সহ এখন উপরের দিকে যাচ্ছে। যদি M2 বস্তুর কথা ভাবি, M2 বস্তু এ ত্বরণে নিচের দিকে যাচ্ছিল, কিন্তু আমি কি করলাম, জি ত্বরণে উপরে নিয়ে যাচ্ছি। তাহলে জি মাইনাস এ, M2 বস্তুতে যে ত্বরণ কাজ করবে তা হচ্ছে জি মাইনাস এ, কিন্তু এটাও উপরের দিকে। এবার আমরা M1 ও M2 বস্তু ফ্রি বডি ডায়াগ্রাম করে এখানে ত্বরণগুলো হিসাব করব। তাহলে দেখো যে M1 বস্তু উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ টান বেশি। তাহলে টি মাইনাস M1G, ওজন যেটা নিচের দিকে কাজ করছিল, প্রযুক্ত বল এটাই। তাহলে F ইজিক্যাল টু M বস্তুর ভর, আর জি এখানে কত, কার্যকর জি প্লাস এ। তাহলে এই ফর্মুলা আমি বসালাম। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব M1G মানে আমরা লিখে দিলাম W1, এখানেও একটা M1G পাবো, এটাকে লিখে দিলাম W1, আর এখানে পেয়ে গেলাম M1A। এবার কি করব, এটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে হয়ে গেল আমাদের টি মাইনাস 2W, তাহলে M1A সমান আমরা পেয়ে যাচ্ছি টি মাইনাস 2W। এবার M1টাকে এরপরে এদিকে নিয়ে যাবো, এখানে গুণ আছে, তাহলে এদিকে হয়ে গেল ভাগ, তাই না? তাহলে M1 বস্তুর যে ত্বরণ সেটা আমরা পেয়ে গেলাম টি মাইনাস 2W1 বাই M1। এরকম M2 বস্তুর ক্ষেত্রে যদি বিবেচনা করি, তাহলে এই বস্তুটাও যেহেতু উপরের দিকে গতিশীল, তাই টানটা এখানেও বেশি হবে। টি মাইনাস M2G ইজিক্যাল টু, এর ক্ষেত্রে কার্যকর ত্বরণ কত ছিল, জি মাইনাস এ। তাহলে M2 মাইনাস জি মাইনাস এ, F ইজিক্যাল টু M এ ফর্মুলা ব্যবহার করব আমরা। এরপরে এই M2Gকে আমরা কি লিখতে পারি, W2, এখানেও একটা M2G, তাহলে লিখে দিলাম W2, M2A এখানে থাকলো। তাহলে M2Aটাকে এবার এদিকে নিয়ে আসলাম, তাহলে W2 এদিকে ছিল, এই W2 এদিকে গিয়ে প্লাস হলো, এই টি এদিকে গিয়ে মাইনাস হলো। তাহলে A সমান আমরা পেয়ে যাচ্ছি 2W2 মাইনাস টি বাই M2। হ্যাঁ, এটা যোগ করে দিলাম, 2W2 মাইনাস টি বাই 2M2। এবার এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ, A সমান এটা, A সমান এটা, তাহলে এটা লিখবো সমান, এরপরে কোণাকুণি গুণ করে দেবো, টি M2 মাইনাস 2W1 M2, এটা গুণ 2W2 M1 মাইনাস টি M1, টি M2গুলোকে একদিকে রাখলাম, আর এটাকে এই পারে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে টি এখান থেকে কমন, এখান থেকে 2 কমন। এরপরে আমরা কি করব, এই জিনিসটাকে এবার এদিকে নিয়ে যাব, কারণ আমরা টানটা বের করব, টানটা কত, তাই না? টান বের করতে বলা হয়েছিল সূত্রতে, টান কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি টান সমান আমরা পেলাম W2 বাই M1 প্লাস W1 বাই M2 M1 প্লাস M2। এটাকে এবার উপর নিচে আমি জি দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি দেখি, যদি আমরা এটাকে জি দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা টি সমান পেয়ে যাব 2W2 হ্যাঁ M1G প্লাস W1 M2G বাই M2G প্লাস M1G। 2W2 M1G মানে W1, M1G মানে W1, আর W1 M2G মানে W2, M2G মানে W2, M1G মানে W1। তাহলে W1 এখানে আছে, তাহলে হয়ে যাবে 2 × 2 W2 বাই W2 প্লাস W1। তাহলে এটা হয়ে গেল 4 W2 বাই W1 প্লাস W2। এটাই হয়ে গেল টানের মান ওজনের সাপেক্ষে। তাহলে এক্ষেত্রে আমাদের কোন অপশন মিলেছে, 4 W2 বাই W1 প্লাস W2, অপশন সি।
ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। ধন্যবাদ।